আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায় শুরু করব এবং ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে এই অধ্যায়ের অনুশীলনীগুলোর ম্যাথগুলো সবগুলো আমরা করব। তো তার পূর্বে আমরা দেখে নেই এই অধ্যায়ে আমাদের কি টাইপের ম্যাথ আছে। সুতরাং আমাদের অধ্যায়ের আগে কি কি আছে এবং উদাহরণগুলো সেগুলো আমাদের জানা জরুরি। তো সেগুলোই আমরা পড়ব। তো প্রথমে আমরা প্রতিদিন এমন অনেক সমস্যার মুখোমুখি হই যেগুলো অনুপাত ও সমানুপাতের ধারণা ব্যবহার করে সহজে সমাধান করা যায়। তাই শিক্ষার্থীদের অনুপাত ও সমানুপাতের ধারণা ও এর প্রয়োগের দক্ষতা অর্জন করা দরকার। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনে অনেকখানি জায়গা জুড়ে আছে লেনদেন, আর যার সাথে জড়িত আছে লাভ ক্ষতি। এ কারণে লাভ ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। তাই এই অধ্যায়ে অনুপাত, সমানুপাত ও লাভ ক্ষতি সম্পর্কিত বিষয় আলোচনা করা হয়েছে। তারপরে 2.1 বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত। বহুরাশিক অনুপাত অর্থাৎ একাধিক রাশি নিয়ে আমরা কিভাবে অনুপাতগুলো করব। যেমন এখানে তিনটা দেওয়া আছে, একটা 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমরা কিভাবে লিখব? 8:5 বা অনুপাত 6। তো মনে করি একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুপাত 8:5:6। সংক্ষেপে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইকুয়াল টু 8:5:6। এখানে তিনটি রাশির অনুপাত উপস্থাপন করা হয়েছে। এরূপ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বলা হয় বহুরাশিক অনুপাত। তো বহুরাশিক অনুপাত জিনিসটা কি সেটা তোমরা এই সেন্টেন্স থেকে বুঝতে পেরেছো, যদিও তোমাদের এই সংজ্ঞাগুলো মুখস্থ করার প্রয়োজন নেই, পরীক্ষার সংজ্ঞা আসে না। ধারাবাহিক অনুপাত মনে করি, দেখো ধারাবাহিক অনুপাত অর্থাৎ একটার পর একটা আসতে আছে। মনে করি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 15:41, পূর্ব রাশি 15, উত্তর রাশি 41, এবং পিতা ও দাদার বয়সের অনুপাত কত? 41:65। তো দেখো পিতা ও পুত্রের হচ্ছে 15:41, আর পিতা ও দাদার কত? 41:65। তো আমরা সবগুলো এভাবে না লিখে, যেহেতু 41 দুইবার আছে, তাহলে আমরা 41কে একবার লিখবো। যখন আমরা চারজনটা বের করতে যাব, দুইটি অনুপাতকে একত্র করে পাই পুত্রের বয়স 15, পিতার বয়স 41, আবার পিতার বয়স 41, দাদার বয়স 65। তাহলে পুত্রের বয়স, পিতার বয়স আর দাদার বয়সের অনুপাত 15:41:65। এ ধরনের অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলে। এখন লক্ষণীয় যে আমরা প্রথমে উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান। প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান না হলে তাদেরকে সমান ধরে ধারাবাহিক অনুপাত বের করতে হয়। তাহলে এখানে একটা ধারাবাহিক অনুপাতের ম্যাথ দেওয়া আছে। কি বলা আছে? 5:7:5 এবং 8:9 দুইটি অনুপাত। তো এখানে ধারাবাহিক অনুপাত যদি আমরা লিখতে যাই, 7:5, এখানে 8-এর জায়গায় আবার 5 হতে হবে, তাই না? আবার 5 না হলে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট নয় লিখতে পারতেছি না, মাঝখানে 8 আছে। তাহলে 8টাকে 8 আর 5কে নিয়ে এমন কিছু করতে হবে যাতে দুইটা সেম আসে। তাহলে কি করা যায়? প্রথম অনুপাত আছে 7:5, তাহলে আমরা 7/5কে নিচে লিখলাম। এবার উভয় পক্ষকে 8 দ্বারা গুণ করি। কেন গুণ করব? কারণ এই যে 5-এর মানটা এমন একটা মান নিব এবং 8-এর মানটা এমন একটা মান বানাবো যেন দুইটা মান সেম হয়। দেখো 5কে যদি 8 দ্বারা গুণ করি আর 8কে যদি 5 দ্বারা গুণ করি, এখানে আসে 40, এখানেও আসে 40। তাহলে আমরা কি লিখতে পারি? -40:40:9। তাহলে আমরা 40 দুইটার পরিবর্তে একটা 40 নিতে পারবো। তাহলে আমরা প্রথম রাশিকে 8 দ্বারা গুণ করি, 56/40 আসে। পরবর্তী রাশিকে আমরা 5 দ্বারা গুণ করি, 40/45। এবার দেখো এখানেও 40 আসছে, এখানেও 40 আসছে। তাহলে আমাদের রাশিটা কিরকম? 56:40:45। তো এটা আমরা স্বাভাবিকভাবে কিভাবে লিখতে পারি? 56:40:45। তো আমরা এভাবে লিখতে পারি সরাসরি। সুতরাং অনুপাত দুইটি ধারাবাহিক অনুপাত হবে 56:40:45। এখানে কিছু কাজ আছে, এটা তোমরা নিজেরা করে ফেলবা। সমানুপাত মনে করি সোহাগ কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং 25 টাকা দিয়ে 1 কেজি লবণ কিনলো। এখন লবণ ও চিপসের দামের অনুপাত 25:10। তো 25:10 যেহেতু আছে, 25:10 দুই পক্ষকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10, 5×5=25 বা 5:2 আমরা লিখতে পারি। আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা 70 জন, তাদের ভিতরে 50 জন ছাত্র এবং 20 জন ছাত্রী। তাহলে 50:20কে আমরা কি লিখতে পারি? 10 দ্বারা যদি ভাগ করি 5:2 হয়, অর্থাৎ ছোট করে আমরা লিখতে পারি। অথবা আমরা বলতে পারি 50:20 = 5:2, উভয় ক্ষেত্রে অনুপাতটা সমান হয়। অথবা আমরা বলতে পারি 25:10 = 50:20, একই কথা, কারণ 2 দ্বারা যদি গুণ করি। এই অনুপাতে 4টি রাশি আছে, এই 4টি রাশির একটি সমানুপাত তৈরি করা হয়েছে।
তো এই যে এখানে একটা দেওয়া আছে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি, এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা একটা সূত্র, এবং এটা দিয়ে তোমাদের অধ্যায়ের ম্যাথগুলো অনুশীলনী ম্যাথগুলো সমাধান করতে হবে। প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইস্টু চতুর্থ রাশি। তো তারপরে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা পড়তেছি না। তারপর হচ্ছে ত্রৈরাশিক, ত্রয় মানে কি তিনটা রাশি দেওয়া থাকলে আর একটা রাশি বের করতে হবে, ত্রয় মানে তিন। তাহলে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশি দেওয়া আছে, তাহলে কি প্রথম ইন্টু চতুর্থ চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় তাই না? আচ্ছা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটাই সূত্র। আচ্ছা, সূত্রটা ছিল প্রথম ইন্টু কোথায়, প্রথম ইস্টু দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় ইস্টু চতুর্থ, এরকম ছিল। প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় ইস্টু চতুর্থ। তো এখান থেকে যে কোনো একটা মান যদি না থাকে তাহলে আমরা ওইভাবে মানটা বের করে নেব, যে কোনো একটা মান বসে আমরা মানটা বের করে নেব। তো এটা আমরা যখন অনুশীলনী করব তখন দেখব। তো এইভাবে সমানুপাতে তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশি নির্ণয় করা যায়। এই চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ত্রৈরাশিক। আমরা যে তিনটা রাশি জানি আর একটা রাশির যে মান বের করব সেই প্রক্রিয়াকে কি বলে, ত্রৈরাশিক বলে। তারপরে উদাহরণ 2 3 6 7 এর চতুর্থ সমানুপাতিক রাশি কোনটা? তাহলে আমরা কি জানি, প্রথম ইন্টু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাই না? তাহলে কি এটাও ভুল? না, এটাও ভুল না, এটাও সঠিক। এটা হবে সমানুপাতের জন্য, আর এটা হবে ওইটাও যেরকম সঠিক সূত্র, এটাও সঠিক সূত্র। তোমরা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারো। তো বলতেছে দেখো 3 6 7 তিনটা রাশি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতিক রাশি বের করতে হবে। তাহলে প্রথম রাশি কত? 3। চতুর্থ রাশি কত জানি না, যাকে আমরা এক্স ধরি। তাহলে 3 ইন্টু এক্স ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত? 6। তৃতীয় রাশি কত? 7। তাহলে x ইকুয়াল টু 6 গুণন 7 ডিভাইডেড বাই 3। তাহলে এটা করলে আসে 3 দুগুণে 6 ইকুয়াল টু 14, 7 দুগুণে 14। তাহলে আমরা কি লিখতে পারবো? চতুর্থ রাশি ইকুয়াল টু 14। 3 নাম্বার, 3 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। অর্থাৎ এটা আমাদের প্রথম, এটা দ্বিতীয়, এটা চতুর্থ, এটা তাহলে আমাদের তৃতীয় রাশিটা বাদ। তাহলে আমাদের সূত্র কি ছিল? প্রথম ইন্টু 4 নাম্বারটা চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয় ইন্টু তৃতীয়। তো আমাদেরকে কত? তৃতীয় রাশি বের করতে বলছে। তাহলে প্রথম রাশি কত দেওয়া আছে? 8। দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে 7। আর চতুর্থ রাশি কত? চতুর্থ রাশি দেওয়া আছে 14 ইকুয়াল টু, যেহেতু আমাদের তৃতীয় রাশি নাই ওটাকে আমরা এক্স ধরি, তাহলে 8 ইন্টু 14। এপাশে 7 যেহেতু গুণ আকারে আছে, এপাশে আমরা কি করে ভাগ নিয়ে নেই, তাহলে এপাশে থাকে এক্স, অর্থাৎ তৃতীয় রাশি। 7 দুগুণে 14 2, আর তাহলে 8 দুগুণে 16। তৃতীয় রাশি কত হবে? 16 হবে। তারপরে ক্রমিক সমানুপাত খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃজনশীলের জন্য। মনে করি 5 টাকা, 10 টাকা ও 20 টাকার এই তিনটি রাশি দ্বারা 5:10 এবং 10:20 এই দুইটি অনুপাত নেওয়া হলো। এখানে 5:10 সমানুপাত 10:20 এ ধরনের সমানুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত। 5 টাকা, 10 টাকা ও 20 টাকাকে বলা হয় ক্রমিক সমানুপাতিক। তারপরে ক ইস্টু খ, ডাবল ইস্টু খ ইস্টু গ সমানুপাতিকে তিনটি রাশি থাকে। ক খ গ ক্রমিক সমানুপাত হলে তাহলে আমাদের কি হবে? ক ডিভাইডেড বাই খ সমান খ ডিভাইডেড বাই গ। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। ক ইস্টু খ ডাবল ইস্টু খ ইস্টু গ যদি হয় তাহলে আমাদের কি হবে? ক ভাগ খ ইকুয়াল টু, যদি এখানে মাঝখানে আমরা সমান চিহ্ন ধরে নেই, ক ভাগ খ ইকুয়াল টু খ ভাগ গ। তো এটা দিয়ে একটা ম্যাথ দেখি। উদাহরণ 4, একটি ক্রমিক সমানুপাত প্রথম ও দ্বিতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতিক ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম রাশি কত দেওয়া আছে? 4। দ্বিতীয় রাশি দেওয়া আছে 3, তাই তো? তাহলে আমাদের সূত্র কি ছিল? প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ডিভাইডেড বাই তৃতীয়। তাহলে এই সূত্রটা যদি আমরা ভাঙি, যদি আর গুণন করি, প্রথম ইন্টু তৃতীয়, তারপরে কি হবে? দ্বিতীয়র সাথে দ্বিতীয় গুণন দ্বিতীয় অথবা দ্বিতীয় স্কয়ার, এটা তো আমরা বানাতে পারি। তাহলে এটাই সূত্রটা, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি স্কয়ার।
প্রথম রাশি ইকুয়াল টু 4, তৃতীয় রাশি 16, তাহলে আমাদের দ্বিতীয় রাশি কত হবে বা মধ্য রাশি কত হবে? 4 ইন্টু 16 ইকুয়াল টু মধ্য রাশি স্কোয়ার, তাহলে 4 ইন্টু 16 করলে 64, আর যেহেতু ওই পাশে স্কোয়ার আছে, এই পাশে আমরা স্কোয়ারটাকে উঠাতে হলে রুট করা লাগে, তাহলে রুট করব, কত আসবে? 8 আসবে। তাহলে আমাদের নির্ণয় ক্রমিক হবে 4:8 8:8:16। তারপরে 5 নম্বর ম্যাথ, 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? যদি এখানে আমরা অনুপাতের মাধ্যমে করতে চাই, করতে পারি, অথবা এটা আমরা চাইলে আচ্ছা অনুপাতের মাধ্যমে করি। দেখো 5টি খাতার দাম 20 টাকা, কয়টা খাতার দাম? 5টি খাতার দাম 20 টাকা, তাহলে 60টি খাতার দাম কত? তোমরা এটা ঐকিক নিয়মে করতে পারো। 5টি খাতার দাম 200 টাকা, একটা খাতার দাম হচ্ছে 200 ডিভাইডেড বাই 5, সুতরাং 60টা খাতার দাম কত? 60টা খাতার দাম হবে 200 ইন্টু 7 ডিভাইডেড বাই 5, এটা করলে আসে কত? 280। এবার 6, 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে কাজ করলে 18 জনে কাজটি কত দিনে করতে পারবে? সেম ম্যাথ এইভাবে তোমরা করবা। 12:18 করলে নির্ণয় সময় ইস্টু 9 দিন, তাহলে এখানে যদি দুইটা ভাগ করি, নির্ণয় সময় ডিভাইডেড বাই 9, আর এই পাশে 12:18 কাটাকাটি করলে 2:3, এই 9টাকে 2 দ্বারা গুণ করো, 9 দুগুণে 18, 18 ভাগ 3, 3 6 18। সমানুপাতিক ভাগ মনে করি, এখানে ম্যাথ হচ্ছে সমানুপাতিক ভাগের একটি অংশের পরিমাণ ইকুয়াল টু প্রদত্ত রাশি ইন্টু ওই রাশি সমানুপাতিক সংখ্যা ডিভাইডেড বাই অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি। এটা আমরা যখন অনুশীলনী করব তখন দেখে নিব। উদাহরণ 7, 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুমিত ও চৈত্রের মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকের কাপড়ের পরিমাণ কত? কাপড়ের পরিমাণ 20 মিটার, প্রদত্ত অনুপাত 5:3:2, অনুপাতের সংখ্যাগুলো যদি যোগফল করি তাহলে কত আসে? 5 3 2 ইকুয়াল টু আসে 10। তাহলে অমিত পাবে কত? যেহেতু টোটাল আছে 20 মিটার, তাহলে অমিত পাবে, যেহেতু টোটাল কত? টোটাল আমাদের অংশ কত? 10, আর অমিতের পার্সোনাল কত অংশ? 5 অংশ। তাহলে এভাবে লিখতে হবে। তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20, 5 দুগুণে 10, তাহলে অমিত পাবে 10 মিটার। এবার হচ্ছে সুমিত, সুমিতের কত ছিল? 3 ছিল, তাহলে 3 ডিভাইডেড বাই 10, আর আমাদের টোটাল কাপড় কতটুকু? 20 শতাংশ। তাহলে আমরা ভাগ করি, 2 আসে, 3 দুগুণে 6 মিটার, তাহলে চৈতি পাবে কত? 2 ডিভাইডেড বাই 10, তাহলে এটা কি করলে আসে 2, 2 দুগুণে 4 মিটার। তারপরে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয় হচ্ছে 5:4। তো আমরা তো আগে বলছি দুইটা রাশিকে যদি পরস্পর বানাতে চাই, তাহলে এই যে দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি সমান করতে হবে। তাহলে দ্বিতীয় রাশি আছে 3, আর এখানে তৃতীয় রাশি আছে 5, তাহলে সমান কিভাবে করব? 3কে আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে 4 5 20, 20 ইস্টু 3 5 15, তো পরেরটাকে আমরা 3 দ্বারা গুণ করি, ডাবল ইস্টু 15 ইস্টু কত আসবে? 4 দুগুণে 12, অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 20 ইস্টু 15 ইস্টু 12। তো আমরা লিখলাম, তারপর আমরা নর্মালি সমাধানটা করে দিব, তাহলে আমাদের রবিনের টাকা আসবে 72 টাকা। অনুশীলনী 2.1, অনুশীলনী 2.1 একে কি বলতেছে? নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। কি দেওয়া আছে? ক নম্বর 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। খ নম্বর 9 বছর 10 বছর 10 দিন 18 বছর 20 দিন। গ নম্বর 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। ঘ 15টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। উমো 125 জন ছাত্র 25 জন শিক্ষক 2500 টাকা আর 500 টাকা, এগুলোর ভিতরে সমানুপাতিক আমাদের লিখতে হবে। তো প্রথমত আমাদের কি দেওয়া আছে? প্রথম রাশি ক নাম্বার 3 কেজি 5 টাকা 6 কেজি 10 টাকা, তাহলে 3 কেজি ইস্টু 5 টাকা, তারপরে ডাবল সমানুপাতিক চিহ্ন বা ডাবল ইস্টু 6 কেজি 10 টাকা। খ নাম্বারের জন্য 9 বছর 10 দিন 18 বছর 20 দিন, তাহলে 9 বছর ইস্টু 10 দিন ডাবল ইস্টু 18 বছর ইস্টু 20 দিন। গ নাম্বার 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার 1 মিনিট, তাহলে এখানে যে 1 মিনিট আছে, এখানে দেখো সেকেন্ড আছে 15 সেকেন্ড, এখানে আছে 1 মিনিট। হয় এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে অথবা এটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 1 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 1 মিনিটই করলো কত? 60 সেকেন্ড। তাহলে 7 সেন্টিমিটার ইস্টু 15 সেকেন্ড ডাবল ইস্টু 28 সেন্টিমিটার ইস্টু 60 সেকেন্ড। ঘ নাম্বার 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা, তাহলে এটা কি হবে? 12টি খাতা ইস্টু 15টি পেন্সিল ডাবল ইস্টু 20 টাকা ইস্টু 25 টাকা। উম নাম্বার 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক 2500 টাকা ইস্টু ও 500 টাকা, তাহলে কি হবে? 2500 টাকা ইস্টু 500 টাকা, 125 জন ছাত্র ইস্টু 25 জন শিক্ষক, মাঝখানে ডাবল সমানুপাতিক চিহ্ন।
এবার 2 নম্বর প্রশ্ন কি বলতেছে, নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, অর্থাৎ প্রথম রাশি এবং তৃতীয় রাশি দেওয়া আছে, মধ্যবর্তী রাশি বের করতে হবে। ক নাম্বার 6 24, খ 25 81, গ 16 49, ঘ 5/7 আর 1 2/5, উমো 1.5 13.5। তো প্রথমটা কি বলা আছে, নিচের ক্রমিক সমানুপাতিকের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। 5 6 আর 24 দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে 6 আর হচ্ছে শেষ রাশি দেওয়া আছে 24। তাহলে মধ্য রাশি কিভাবে আমরা বের করব? আমরা সূত্র থেকে কি জানি, প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি, কত আসে আমাদের, তৃতীয় রাশি, একটু ভুল হয়েছে, এটা হবে দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, দ্বিতীয় ইন্টু দ্বিতীয় ইস টু তৃতীয়। তো এটাকে যখন আমরা ভাঙবো তখন কি হবে, প্রথম ডিভাইডেড বাই দ্বিতীয় সমান সমান দ্বিতীয় ডিভাইডেড বাই তৃতীয়। তাহলে যদি আমরা এই দুইটা গুণন করি তাহলে কত আসে, দ্বিতীয় ইন্টু দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তো এটা আসলো। তাহলে দ্বিতীয় ইন্টু দ্বিতীয়কে আমরা কি বলতে পারি, দ্বিতীয় স্কোয়ার বলতে পারি, দ্বিতীয় স্কোয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয়। তো তারপরে যেহেতু এই পাশে স্কোয়ারটা আছে, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ইকুয়াল টু রুট ওভার প্রথম ইন্টু তৃতীয় রাশি, প্রথম ইন্টু তৃতীয় রাশি, প্রথম ইন্টু তৃতীয় রাশি। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, যে মধ্য রাশি বা দ্বিতীয় রাশি ইকুয়াল টু কত হবে, প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফল করব, তার উপরে আমরা রুট ওভার করব, যে মানটা আসবে সেটাই আমাদের দ্বিতীয় রাশি। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে, ক 6,28। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করবো, এখানে দেখো প্রথম রাশি কত দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে 6, প্রথম রাশি কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, শেষ রাশি বা তৃতীয় রাশি কত দেওয়া আছে, 24। তাহলে আমাদের মধ্য রাশিটা কি হবে, মধ্য রাশি ইকুয়াল টু কি জানি আমরা, রুট ওভার প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তো প্রথম রাশি কত ছিল 6, তৃতীয় রাশি ছিল 24, 6 এর সাথে যদি আমরা 24 গুণ করি, 4 4 24 4, হাতে আমার 2, 6 2 গুণে 12 আর 2 14। তাহলে মধ্য রাশি কত, রুট ওভার 144। তো রুট ওভার 144 করলে আসে 12, মধ্যরাশি তাহলে কত হবে, 12 হবে। যদি মধ্যরাশি 12 হয় তাহলে আমাদের ক্রমিক সমানুপাতিক কত হবে, 6:12 12:12:24। অথবা এটাকে ভেঙে আরো করা যায়, যদি আমরা সবগুলোকে 6 দ্বারা ভাগ করি, 1:2 2, 6 2 12, 3 18, 4 6 24। এই যে এভাবে করা যায়, বাট যতটুকু আছে ততটুকুই করলেই হবে, সমস্যা নেই। তারপরে 25:81, 25:81। তাহলে প্রথম রাশি কত, 25, শেষ রাশি কত, 81। তাহলে আমাদের মধ্য রাশি কত হবে, রুট ওভার প্রথম রাশি ইন্টু শেষ রাশি। তাহলে মধ্য রাশি ইকুয়াল টু রুট ওভার 25 ইন্টু 81, 25 এর সাথে 81 গুণ করলে আসে 2025। সো 2025 রুট ওভার ইকুয়াল টু 45। অতএব ক্রমিক সমানুপাত হবে 25:45, ডাবল ইস্টু 45 ইস্টু 81। তারপরে গ নাম্বার প্রশ্ন কি বলতেছে, 16 39 49। তাহলে প্রথম রাশি 16, শেষ রাশি 49। তাহলে মধ্য রাশি কত হবে, রুট ওভার প্রথম রাশি ইন্টু শেষ রাশি। 16 সাথে 49 গুণ করলে আসে 784। তাহলে রুট ওভার 784 করলো কত, 28। তাহলে তোমরা বলে এখানে কত হবে, 16 সমানুপাতিক 28, ডাবল চিহ্ন 28 49, এটা হবে। তো দেখো এটাই হয়েছে। তারপরে ঘ নাম্বার প্রশ্নটা কি একটু দেখে নিই। ঘ নম্বরে ছিল 5/7 আর 5/7, 1/5 এরকম ছিল কি না, 2/5 ছিল, 2/5। তো এখন এই যে রাশিটা আছে এটাকে আমাদের ভাঙতে হবে, তাই তো, এটাকে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। তো এটার ভাঙার নিয়মটা কি, এটা ভাঙার নিয়মটা হচ্ছে এরকম,
নিচে যে সংখ্যাটা থাকবে সেটা নিচেই থাকবে, তাহলে 5 যেহেতু নিচে ছিল নিচেই থাকবে। এই যে নিচে 5 ছিল সেটার সাথে এই যে উপরে বাম পাশের অংশটার গুণ, তাহলে 5-এর সাথে 1 কি হবে, গুণ আকারে হবে, 5 ইন্টু 1, এবং উপরে যে মানটা ছিল সেটা যোগ আকারে চলে আসবে, যোগ 2। তাহলে কত আসে, 5 একে 5, 5-এর সাথে 1 গুণ করলে 5 একে 5, 5-এর সাথে 2 যোগ করলে 5 আর 2 7, তাহলে 7 ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের প্রথম রাশিটা কত, প্রথম রাশিটা হচ্ছে 5/7, আর দ্বিতীয় শেষ রাশিটা কত, 7/5। তাহলে মধ্য রাশি কি হবে, রুট ওভার প্রথম রাশি ইন্টু শেষ রাশি। প্রথম রাশি ছিল 5/7 আর শেষ রাশি কত ছিল, 7/5। তো এটা তো সরাসরি কাটাকাটি যায়, এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, তাহলে রুট ওভার 1, রুট ওভার 1 এর মান কত, রুট ওভার 1 এর মান হচ্ছে 1। অতএব ক্রমিক সমানুপাতিকটা কত হবে, 5/7 ইস্টু 1 ডাবল ইস্টু 1/1 ইস্টু 7/5। এবার নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন এখানে কি দেওয়া আছে, উমো 1/1.5 আর হচ্ছে 13.5। তাহলে 1.5 আর 13.5, এই দুইটার ভিতরে আমাদের কি করতে হবে, ক্রমিক সমানুপাতিক বের করতে হবে। সমাধান, প্রথম রাশি কত, 1/5, 1.5, দ্বিতীয় রাশি 13.5। তাহলে মধ্য রাশি কত হবে, রুট ওভার প্রথম রাশি ইন্টু শেষ রাশি। তাহলে রুট ওভার 1.5 ইন্টু 13.5 গুণ করলে আসে রুট ওভার 20.25। তাহলে মধ্য রাশি কত হবে, রুট ওভার 20.25 এর মান হচ্ছে 4.5। অতএব ক্রমিক সমানুপাতিকটি হবে 1.5 ইস্টু 4.5 ডাবল ইস্টু 4.5 ইস্টু 13.5। তো চলো 3, 4 ও 5 করে ফেলি। তো দেখো 3 এবং 4 আমি সরাসরি উত্তরটা ইউজ করতেছি, কারণ হচ্ছে এটা টাইপ করতে অনেক সমস্যা হয়। তো চলো আমরা উত্তরটা দেখে ফেলি। ক নাম্বার কি বলতেছে, ক নাম্বার বলতেছে 11:25 ডাবল ইস্টু ড্যাশ গড় আছে 50। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, সূত্র ছিল প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তো তাহলে আমরা সূত্র যদি বসে, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি অর্থাৎ 11 গুণন 50 ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি হচ্ছে 25, আর তৃতীয় রাশি কত, তৃতীয় রাশি মান আমাদের নাই অর্থাৎ ফাঁকা ঘর। তাহলে তৃতীয় রাশির জায়গায় তৃতীয় রাশি লিখি। তাহলে দেখো 11 ইন্টু 50 আমরা বসাইলাম আর 25টাকে ওই পাশে ভাগ করে দিলাম। তাহলে 50 ডিভাইডেড বাই 25 কাটাকাটি করলে আছে 2, তাহলে 2 ইন্টু 11 ইকুয়াল টু 22। তাহলে আমাদের অনুপাতটা কি হবে, 11:25 ডাবল ইস্টু 22 ইস্টু 50। খ নাম্বার 7 ড্যাশ ডাবল ইস্টু 8 ইস্টু 64, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে 7, দ্বিতীয় রাশি জানি না, তৃতীয় রাশি 8 এবং চতুর্থ রাশি 64। তাহলে আমাদের সূত্র কি ছিল, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইন্টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে আমরা মান বসাই, প্রথম রাশির মান কত, 7, প্রথম রাশির মান 7, চতুর্থ রাশির মান 64, দ্বিতীয় রাশি ইন্টু 8। তাহলে 8টাই পাশে ভাগ করে দেই, 7 ইন্টু 64 ডিভাইডেড বাই 8, 8টা কাটলে 8টা 64, 6টা 56। সুতরাং 7:56 ডাবল ইস্টু 8 ইস্টু 64। তো এই আমাদের খ নম্বরের উত্তর শেষ। এবার গ নম্বর প্রশ্ন, 2.5 ইস্টু 5.0 বা শুধুমাত্র 5 ডাবল ইস্টু 7 ইস্টু 0। সেম সূত্র, কি সূত্র, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি। প্রথম রাশি কত, 2.5, চতুর্থ রাশি কত জানি না, তৃতীয় রাশি 7, দ্বিতীয় রাশি কত 5। তাহলে 7 গুণন 5, আর এই পাশে কি আছে, আড়াই ইন্টু চতুর্থ রাশি। তো এই আড়াইটা ওই পাশে চলে গেল, ভাগ হয়ে যাবে যেহেতু গুণাকারে আছে। তাহলে আড়াইকে 2 দ্বারা ভাগ করলে যদি আমরা করি, 5 7 35, 35 ভাগ 2.5 করলে আসে 14। তাহলে আমাদের কত হবে, 2.5 ইস্টু 5 ইস্টু 7 ইস্টু 14। তারপরে ঘ নম্বর কি আছে, 1.3, 1/3, 1/5 আর হচ্ছে 7/10। মাঝখানে তৃতীয় রাশি নাই, তাহলে আমাদের সূত্র কি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি অর্থাৎ 1.3 ইন্টু 7.10। তাহলে উত্তর করলে কত আসবে, 7 ডিভাইডেড বাই 30। আর দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি হচ্ছে 1/5, তৃতীয় রাশি কত জানি না। তাহলে 1/5 এই পাশে আসলে আর গুণন হয়ে যাবে, কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে 7 ডিভাইডেড বাই 6। সুতরাং আমাদের রাশিটা হবে 1 ডিভাইডেড বাই 3 ইস্টু 1 ডিভাইডেড বাই 5 ডাবল ইস্টু 7 ডিভাইডেড বাই 6 ইস্টু 7 ডিভাইডেড বাই 10। এবার নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন, প্রথম রাশিটা দেওয়া নেই, বাদবাকি সবগুলো রাশি দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, প্রথম রাশি দেওয়া নেই ইন্টু 25 ইকুয়াল টু দ্বিতীয় রাশি 12.5 ইন্টু 5। তাহলে 12.5 ইন্টু 5 এ যে 25টা আসে, 25টা এই পাশে ভাগ হয়ে যাবে 25। তো কাটাকাটি করলে 5 5 25, অ্যান্সার করলে আসে 2.5। তাহলে আমাদের কি হবে, 2.5 ইস্টু 12.5 ডাবল ইস্টু 5 ইস্টু 15 গেল। এবার হচ্ছে 4 নাম্বার কি বলতেছে, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি রাশি নির্ণয় করো। তো আমাদের এখানে 3টা করে রাশি দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়।
অর্থাৎ চতুর্থ রাশি দেওয়া নাই। তাহলে প্রথম রাশি কত? 5 ইন্টু চতুর্থ রাশি আমরা জানি না, ইকুয়াল টু দ্বিতীয় রাশি 7 ইন্টু 10। তাহলে 7 সাথে 10 গুণ করলে 70, যেহেতু 5 ইন্টু চতুর্থ রাশি, এই 5টা গুণাকারে আসে পাশে গেলে ভাগ হয়ে যাবে, 70 ভাগ 5 ইকুয়াল টু 14। খ নম্বর প্রশ্ন, 15, 25, 33। তো এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি দেওয়া আছে, শেষ রাশিটা দেওয়া নেই। আবার সেম সূত্র আমরা জানি, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি, দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। অর্থাৎ এখানে দেওয়া আছে 15, চতুর্থ রাশিকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম, ইকুয়াল টু 25 গুণন 33, তো ডিভাইডেড বাই 15। এই 15টা আমরা বাদ দিয়ে দিলাম, কাটাকাটি করলে আমাদের উত্তর আসে কত? 55। দেখো 15 ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু 25 ইন্টু 33, বা চতুর্থ রাশি ইকুয়াল টু 25 ইন্টু 33 ডিভাইডেড বাই 15, কাটাকাটি করলে আসে 5 ইন্টু 11, 5 11 55। তাহলে নির্ণেয় চতুর্থ সমানুপাতিক কত হবে? 55 হবে। তারপরে গ নম্বর প্রশ্ন, 16, 24, 32। এখানে প্রথম রাশি হচ্ছে 16, দ্বিতীয় রাশি 24 এবং তৃতীয় রাশি 32। আমরা কি জানি? প্রথম রাশি এবং চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে 16 ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু 24 ইন্টু 32। তো এই যে 16টা ওই পাশে যদি ভাগ হয়ে যায়, পরবর্তীতে 16 দ্বিগুণে 32, কাটাকাটি করি, তাহলে চতুর্থ রাশি ইকুয়াল টু 24 ইন্টু 32 ডিভাইডেড বাই 16, কাটাকাটি করলে উপরে আসে 2, 24 গুণন 2 করলে কত আসে? 24 24 48, অর্থাৎ চতুর্থ রাশি হবে আমাদের 48। তারপরের ম্যাথ, ঘ নাম্বার ম্যাথ, 8,8 সমস্ত 1/2 আর হচ্ছে 4। এখানে 8 সমস্ত 1/2 দেওয়া আছে, তো এটাকে আমাদের ভাঙতে হবে। ভাঙার নিয়ম কি? এইভাবে গুণ হয়, তাহলে নিচেটা নিচেটা যাবে, 8 এর সাথে যদি 2 গুণ করি, গুণ 2, আর উপরের রাশিটা যোগ আকারে হয়, তাহলে 8 দুগুণে 16 আর 1 17 ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম রাশি দেওয়া আছে 8, দ্বিতীয় রাশি দেওয়া আছে 17/2, আর তৃতীয় রাশি আছে 4। তাহলে চতুর্থ রাশি কত হবে? আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি। প্রথম রাশি মানে কত? 8 ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি, অর্থাৎ 17/2 ইন্টু 4। তো 17/2 ইন্টু 4 কাটাকাটি করলে আমাদের আসে 17 17 34, আর এই পাশে যে 8টা আছে, 8টা ভাগ আকারে চলে যাবে, তাহলে এটা করলে আসে 17 ডিভাইডেড বাই 4। তাহলে নির্ণেয় চতুর্থ সমানুপাতিক কত হবে? 17 ডিভাইডেড বাই 4। নম্বর প্রশ্ন, 5, 4.5, 7। সেম ম্যাথ, প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত ছিল আমাদের? প্রথম রাশি ছিল 5। চতুর্থ রাশি কত? চতুর্থ রাশি আমরা জানি না, এটা তো আমরা বের করব, ইকুয়াল টু 4.5 ইন্টু 7। তাহলে এই যে ডান পাশে ছিল 4.5 ইন্টু 5 7, বাম পাশে ছিল 5 ইন্টু চতুর্থ রাশি 5 ইন্টু চতুর্থ রাশি। তো আমরা চতুর্থ রাশিকে চতুর্থ রাশির মতো রাখি, এ পাশে যেহেতু 5টা ডান পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 4.5 ইন্টু 7 ডিভাইডেড বাই 5। তো এটা যদি আমরা কাটাকাটি করি, আমাদের উত্তর কত আসে? নির্ণয় আমাদের চতুর্থ রাশি সমাধান হবে 6.3। তাহলে আমাদের 3 আর 4 এর উত্তর সমাপ্ত। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি বলতেছে? 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, এরূপ 25 কেজি চালের দাম কত? এটা দুইভাবে করা যায়। এক নম্বর হচ্ছে অনুপাতে নিয়ে, আর একটা অনুপাত ছাড়া ঐকিক নিয়মে, দুইটাই করা যায়। তো আমরা যে কোনো একটা ফলো করি। কি করা যায়? যে 15 কেজি চালের দাম হচ্ছে 600 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত? 1 কেজি চালের দাম হবে 600 ডিভাইডেড বাই 15। তাহলে 25 কেজি চালের দাম কত হবে? যেহেতু বেশি হবে, তাহলে 600 গুণন 25 ডিভাইডেড বাই 15। তাহলে 5 5 25, 3 5 15, এটা হবে 5। আবার এটাকে এভাবে কাটাকাটি করা যায়। তো এইটার সমাধানটা আমরা দেখি। দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন কি ছিল? 15 কেজি চালের দাম 600 টাকা হলে এর 25 কেজি চালের দাম কত? তাহলে আমাদের উত্তরটা এরকম। এখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে, দামও ওই অনুপাতে বাড়বে, অর্থাৎ তো এখানে দেখেছি আমরা ঐকিক নিয়মটা, আর এটা হচ্ছে তোমাদের অনুপাতের নিয়ম, অর্থাৎ চালের পরিমাণ অনুপাত ইকুয়াল টু চালের দামের অনুপাত, অর্থাৎ 15:25 ইকুয়াল টু 600:25। তাহলে 15 ইন্টু যদি 25 নেই আমরা, 15:25, এই যেভাবে 15:25 আর ডিভাইডেড বাই 600:25। তাহলে কি হইতেছে? 25টি উপরে গুণ আকারে হয়ে যাবে, বা 15 ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 25 কেজি চালের দাম, বা 25 কেজি চালের দাম ইকুয়াল টু 25 ইন্টু 600 ডিভাইডেড বাই 15।
তাহলে এটা যদি কাটাকাটি করি 3 5 15, এটা হবে 5। আচ্ছা, আমাদের এখানে মানটা 600 ছিল, 600, হ্যাঁ 600 ছিল। তাহলে 3 আর 5 কাটাকাটি গেল, এবার 3 দিয়ে যদি 600 কে ভাগ করি তাহলে হবে 200। তাহলে 200 ইন্টু 5 যদি করি কত আসে, 200 ইন্টু 5 হয় 1000 টাকা। তাহলে আমাদের 25 কেজি চালের দাম কত হবে? 25 কেজি চালের দাম হবে 1000 টাকা। অনুশীলনী 2.1 এর গত ক্লাসে আমরা 5 পর্যন্ত করেছিলাম। এবার এই ক্লাসে আমরা 6, 7, 8 এবং 9 নম্বরের সমাধান করব, 4টা মেথড সমাধান করব। তো চলো সমাধানগুলো দেখে ফেলি। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি ছিল? একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। দৈনিক মানে একদিনে। একদিনে 550টি শার্ট তৈরি হয়, তাহলে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে? এটা আমরা ঐকিক নিয়মেই করে ফেলি। একদিনে শার্ট তৈরি হয় 550টি, এক সপ্তাহে 7 দিন, সুতরাং 7 দিনে শার্ট তৈরি হবে 550 ইন্টু 60টি, অর্থাৎ 3850টি। তারপর 7 নম্বর প্রশ্ন। কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে কি বলতেছে? তার 3 যে পুত্র, 3 পুত্রের বয়সের অনুপাত কত? 5:7:9। তো এটা আমরা যোগ করি। যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল কত আসে? 21 আসে, তাই তো? 21 আসে। তাহলে তাদের যে প্রথম পুত্র, তো তাহলে তার প্রথম পুত্র কত টাকা পাবে? 4200 টাকার 5/21 অংশ। তাহলে যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসে? 4200 যদি 21 দ্বারা ভাগ করে আসে 200, 200 ইন্টু 5 ইকুয়াল টু 1000 টাকা, অর্থাৎ প্রথম পুত্র পাবে 1000 টাকা। দ্বিতীয় পুত্রের প্রাপ্ত টাকা কত হবে? 4200 ইন্টু 7 যেহেতু দ্বিতীয় পুত্র হচ্ছে 7 ভাগ পায়, তাহলে 7/21, 3×7=21। তো যদি কাটা 1/3 আসে, 4200কে 1/3 অথবা 200 ইন্টু 7 করলে আসে 1400 টাকা, অর্থাৎ দ্বিতীয় পুত্র পায় 1400 টাকা। তৃতীয় পুত্র কতটুকু পায়? 9/21 অংশ। তাহলে 21 দ্বারা 42কে ভাগ করলে আসে 200, 200 ইন্টু 9 ইকুয়াল টু 1800 টাকা, অর্থাৎ কবি সাহেবের প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। 8 নম্বর প্রশ্ন। 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে 1:2:3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। যদি আমরা যোগ করি 1+2+3 ইকুয়াল টু কত আসে? 6 আসে। তাহলে তার প্রথম কন্যা কত পাবে? 1/6 এর 2100 অংশ, তাই তো? এবার কাটাকাটি করলে যেটা উত্তর হয়, দ্বিতীয় কণার জন্য 2/6, তৃতীয় কণার জন্য 3/6। তো ম্যাথটা আমরা করে ফেলি। প্রথমত টাকার পরিমাণ ছিল 2160 টাকা, তাহলে প্রদত্ত অনুপাত 1:2:3, যোগ যদি করি তাহলে আসে আমাদের 6। তাহলে রুমি কত পাবে? 2160 টাকার 1/6 অংশ, কাটাকাটি করলে আমাদের আসতেছে 360 টাকা। জেসমিন পাবে 2160 টাকার 2/6 অংশ, কাটাকাটি করলে কত আসতেছে? 720 টাকা। কাকুলি পাবে 2160 টাকার 3/6 অংশ, অর্থাৎ 1080 টাকা। তাহলে রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা, আর কাকুলি পাবে 1080 টাকা। এবার 9 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলতেছে? 9 নম্বর প্রশ্ন। কিছু টাকা লাবিবের কিছু টাকা আছে, লাবিব কিছু টাকা, সামি কিছু টাকা এবং সিয়াম কিছু টাকা, তাদের মধ্যে 5:4:2 অর্থাৎ 5 আর 4 9, 10, 11 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে? তাহলে সমাধানটা এরকম যে দেওয়া আছে সিয়াম পায় 180 টাকা, সামিরের টাকা আর সানির টাকা আর সিয়ামের টাকার অনুপাত কত দেওয়া আছে? 4:8:2। সামিরের টাকা আর সানির টাকা কত? 4:2। তাহলে সানি আর সিয়ামের টাকা হচ্ছে 8:2। সানি এবং সিয়ামের টাকা, তো সিয়ামের টাকা তো আগে থেকে দেওয়া আছে 180, তাহলে আমরা কি লিখতে পারি? সানির টাকা ডিভাইডেড বাই সিয়ামের টাকা ইকুয়াল টু 8/2। অতএব সানির টাকা ডিভাইডেড বাই সিয়ামের টাকা কত ছিল? 180 টাকা ছিল। 180 টাকা ইকুয়াল টু 8/2। তাহলে এই 180 টাকা উপরে চলে যাবে, 180 গুণ 8 ডিভাইডেড বাই 2 হবে। তাহলে কত আসে? 360 টাকা। তারপরে আবার সামিরের টাকা ইস্টু সানির টাকা কত? 4/8, যেহেতু আমরা সানিটাকে আগে থেকে বের করে ফেলেছি, তাহলে সামিরের টাকা ডিভাইডেড বাই সানিটাকে ইকুয়াল টু 4/8। অতএব এটা হবে সামিরের টাকা ইকুয়াল টু, সানির টাকা কত ছিল? 360 টাকা ছিল, 360 টাকা। আর ওই পাশে কত? 4/8। 4/8 মানে কত? 1/2। তাহলে এটা যদি আমরা ওই পাশে নিয়ে গুণ করে দেই, 4 × 360/8 ইকুয়াল টু 450 টাকা। তাহলে সামি পাবে কত? সামির পাবে 450 টাকা এবং সানি পাবে 360 টাকা।
তাহলে আমাদের 9 পর্যন্ত সমাধান সমাপ্ত। 10 নম্বর ম্যাথ। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6300 টাকা অর্থাৎ 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের, কার? ডালিমের, যার সাথে র তার সাথে গুণ। সবুজ ডালিমের 3/5 অংশ এবং ডালিম লিঙ্কনের, অর্থাৎ যার সাথে র তার সাথে গুণ, লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তো আমাদের প্রথম আমরা কি করব, ধরে নিব যে লিঙ্কন x টাকা পায়, সুতরাং ডালিম পায় কত? যেহেতু লিঙ্কন ডালিমের দ্বিগুণ টাকা পায় তাহলে 2 × x টাকা পায়। আর সবুজ কত পায়? সবুজ বলতেছে যে সবুজ ডালিমের 3/5 অংশ পায়, অর্থাৎ যেহেতু ডালিমের টাকা হচ্ছে লিঙ্কনের দ্বিগুণ, তাহলে লিঙ্কনের দ্বিগুণ ইন্টু 3/5 অংশ, তাহলে লিঙ্কনের দ্বিগুণ মানে 2x ইন্টু 3/5 অংশ টাকা পায়, অর্থাৎ সবুজ ডালিমের 3/5 অংশ টাকা পায়। প্রশ্ন মতে তো 3 জন মিলে সর্বমোট 6300 টাকা পায়, 6300। তাহলে প্রশ্ন মতে লিঙ্কনের টাকায় x, ডালিমের টাকা 2x আর সবুজের টাকা 6x/5 ইকুয়াল টু 6300 টাকা। তাহলে এই যে 5টা আছে, যেহেতু এরকম আছে x প্লাস 2x প্লাস 6/5 6x/5। তো যদি এটা আমরা লসাগু করি, লসাগু করলে আসতেছে নিচে আসবে 5, 5কে 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5x প্লাস 5কে 5 দ্বারা ভাগ করলে 1, তাহলে 5কে 1 দ্বারা ভাগ করলে 5, 5 দুগুণে 10x, আর 5কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 5ই আসে, তাহলে 1 আসে, তাহলে 6x। তাহলে 10 আর 6 16, 16 আর 5 21, 21x/5। তো এই 5টা পরে কি হয়ে গেল? এই পাশে এসে গুণ হয়ে গেল, 6300 × 5 ইকুয়াল টু 31,500 টাকা। 21x ইকুয়াল টু 31,500 টাকা, বা x ইকুয়াল টু 31,500/21 ইকুয়াল টু 1500 টাকা। সুতরাং লিঙ্কন পাবে 1500 টাকা, ডালিম পাবে যেহেতু লিঙ্কনের দ্বিগুণ তাহলে 3000 টাকা, আর সবুজ পাবে কত? লিঙ্কনের যে টাকাটা ছিল সেটার সাথে আমরা 1500 গুণ করে দিব, 1800 টাকা। উত্তর লিঙ্কন পাবে 1500 টাকা, ডালিম পাবে 3000 টাকা, আর সবুজ পাবে 1800 টাকা। ম্যাথ নাম্বার 11। তামা, দস্তা ও রূপা 3টা জিনিস মিলে একটা গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত। তামা ও দস্তা, দস্তা মানে হচ্ছে কপার, তামা আর কপার অর্থাৎ দস্তার অনুপাত হচ্ছে 1:2 এবং দস্তা ও রূপা অনুপাত 3:5। তাহলে তামা আর দস্তা 1:2, দস্তা আর রূপা কত? 3:5, আর মোট হচ্ছে 19 গ্রাম। গহনা তৈরি করা হলে রূপা কতটুকু ইউজ করা হয়েছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমত দেওয়া ছিল কত? তামা, দস্তা, রূপার অনুপাত ধরি আমরা XYZ, অর্থাৎ তামা আর দস্তা দেওয়া ছিল 1:2, আর দস্তা আর হচ্ছে রূপা কত দেওয়া ছিল? 3:5। যেহেতু এখানে 4টা দেওয়া আছে X Y, আটা কত? YZ, তো এটাকে আমরা X:Y:Z তৈরি করব। Z, যেহেতু এখানে y = 3 আছে, এখানে y = 2 আছে, তাহলে আমাকে দুইটা মিক্স করতে হবে অর্থাৎ সমান বানাতে হবে। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, এটাকে যদি 2 দ্বারা গুণ করি 3 দুগুণে 6, অর্থাৎ XYZ = কত হবে? 1 × 3 2 × 3 3:2 3:2 5 × 2, তাহলে 3:6:10 আসে। তার 3টা আমরা যোগ করি, অর্থাৎ সুতরাং তামা, দস্তা ও রূপার অনুপাত 3 + 6 প্লাস 10, তাহলে অনুপাতের যোগফল কত আসবে? 10 আর 6 16, 16 আর 3 19, তাহলে 19 গ্রাম গহনায় রূপার পরিমাণ কত? রূপা ছিল কত? মোটমাট ছিল 19, তাই তো? 19 ছিল, তো উপরে আসবে 10 × 19 × 10 19, তাহলে এই 19 19 কাটাকাটি অ্যান্সার কত আসে? 10 গ্রাম। তাহলে আমাদের রূপা কত ছিল? 19 গ্রাম ওজনের গহনায় 10 গ্রাম ছিল রূপা। তারপরে 12 নম্বর প্রশ্ন। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ, অর্থাৎ এরকম দুইটা গ্লাস আছে, গ্লাস সমান মাপে কি করে শরবতে পূর্ণ আছে। ওই শরবতের পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2। যেহেতু এখানে শরবত তৈরি করা হয়েছে সিরাপ দিয়ে, তাহলে পানির সাথে সিরাপের অনুপাত প্রথমটার জন্য, প্রথম গ্লাসের জন্য 3:2। একটু মুছে নেই। এই যে একটা গ্লাস, এই একটা গ্লাস, তো এই পর্যন্ত পানি আছে, শরবত আছে, এই পর্যন্ত শরবত আছে। তো প্রথম শরবতে পানি আর সিরাপের অনুপাত হচ্ছে 3:2, আর দ্বিতীয় গ্লাসে আছে 5:4। দুইটা কিন্তু সেম পরিমাণই আছে, কিন্তু অনুপাতটা আলাদা।
এই দুইটাই গ্লাসের শরবত একত্রে যদি মিক্স করি, দুইটা গ্লাসের শরবত যদি একত্রে মিক্স করি, তাহলে আমাদের সিরাপের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তো 12 নম্বর প্রশ্ন, ধরি প্রতিটি গ্লাসের কি পরিমাণ শরবত আছে সেটা তো আমরা জানি না, সেটাকে আমরা এক্স ধরে নেই। তাহলে প্রথম গ্লাসে পানির কত 3 আছে, 3 সাথে যদি 2 যোগ করি, 3 যোগ 2 5, 3 প্রথম গ্লাসের জন্য যোগ 2 ইকুয়াল টু 5। তাহলে প্রথম গ্লাসে আমাদের পানির পরিমাণ কত, 5-এর 3 ডিভাইডেড বাই 5-এর কত অংশ, 1 ডিভাইডেড বাই 3 অংশ, তাহলে আমাদের কত আসতেছে 3 ডিভাইডেড বাই 5 এক্স। তাহলে প্রথম গ্লাসের সিরাপের অনুপাত কত, 2 ডিভাইডেড বাই 5 এক্স। এবার দ্বিতীয় যে গ্লাসটা আছে সেই গ্লাসে কত আছে, দ্বিতীয় গ্লাসে 5:4 আকারে আছে। তাহলে এটা কি হবে, 5-এর সাথে 4 যোগ করলে 5 আর 4 9, যোগ করলে কত আসে 9 আসে। তাহলে দ্বিতীয় গ্লাসে আমাদের পানির পরিমাণ কত, 5 ডিভাইডেড বাই 9x, আর সিরাপের পরিমাণ 4 ডিভাইডেড বাই 9x। এখন যেহেতু এখানে প্রথম গ্লাসে পানি, দ্বিতীয় গ্লাসের পানি, আর দ্বিতীয় গ্লাসের পানি, আর তৃতীয় গ্লাসের সিরাপ, মানে প্রথম গ্লাসের সিরাপ আর দ্বিতীয় গ্লাসের সিরাপ হচ্ছে, আর একটা কি আছে, দ্বিতীয় গ্লাসের পানি আর প্রথম গ্লাসের পানি। তাহলে দুই গ্লাসের শরবত যদি আমরা মিশাই, তাহলে আমরা মোট পরিমাণ কত পাবো, যেহেতু দুইটা গ্লাসের শরবত আমাদের মিলাইতে বলছে, তাহলে আমাদের এই যে টোটাল অনুপাতটা আমরা পাবো 3 ডিভাইডেড বাই 5x প্লাস 5 ডিভাইডেড বাই 9x প্লাস ইকুয়াল টু, এই যে আমরা শুধুমাত্র শরবতের পরিমাণটা মিলাইতেছি, শরবতের ক্ষেত্রে পানির পরিমাণটা, শুধুমাত্র পানি দুইটা যোগ করি, 3 ডিভাইডেড বাই 5 প্লাস 5 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 27x প্লাস 25x ডিভাইডেড বাই 45 ইকুয়াল টু 52/45, 52/45। দ্বিতীয় গ্লাসে তাহলে সিরাপের পরিমাণ কত হবে, দুইটা গ্লাস যদি আমরা মিক্স করি, সিরাপের পরিমাণ হবে 2 ডিভাইডেড বাই 5x আছে, আর কত 4 ডিভাইডেড বাই 9x আছে, দুটো যদি যোগ করি কত আসে 18x প্লাস 20x ডিভাইডেড বাই 45 ইকুয়াল টু 38x ডিভাইডেড বাই 45। তাহলে মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে, পানির অনুপাত 52x ডিভাইডেড বাই 45 ইস টু 38x ডিভাইডেড বাই 45। তো 45 বাদ, তাহলে কি আসে 52x ইকুয়াল টু ইস টু 38। তাহলে x টা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে 52 ইস টু 38। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, 2 দ্বারা যদি ভাগ করি, 26 26 52, 19 19 38, তাহলে 26 ইস টু 19। উত্তর, মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত হবে 26 ইস টু 19। তারপরে 13 নম্বর প্রশ্ন, ক ইস টু খ যদি 4 ইস টু 7 হয়, খ ইস টু গ ইকুয়াল টু 10 ইস টু যদি 7 হয়, তাহলে ক খ গ নির্ণয় করো। তাহলে আমরা দেখি এখানে দেওয়া, ক ইস টু খ কত, ক ইস টু খ হচ্ছে 4 ইস টু 7, আর খ ইস টু গ কত 10 ইস টু 7। তাহলে এই যে খ এর মান কত 10, এখানে খ এর মান কত 7, তাহলে দুইটাকে আমাদের সেম বানাতে হবে। তা 7কে আমরা 10 দ্বারা গুণ করি, কত আসবে 70, 10কে যদি আমরা 7 দ্বারা গুণ করি 70, তাই তো। তো এই প্রথম রাশিটাকে আমরা কত 10 দ্বারা গুণ করব, দ্বিতীয় রাশিকে আমরা 7 দ্বারা গুণ করব। তাহলে 4 10 40 হবে, 7 10 70 হবে, আর এখানে 10 এর সাথে 7 গুণ করলে 70 হবে, 7 7 49 হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 40 ইস টু 70 আসলো, আর 70 ইস টু 49 আসলো। সুতরাং ক খ গ ইকুয়াল টু কত, 40 ইস টু 70 ইস টু 70 ইস টু 39, অর্থাৎ 70 ইস টু 40 ইস টু 70 ইস টু 49, সরি এটা 39 না 49। তাহলে উত্তর কি হবে, ক খ গ ইকুয়াল টু 40 70 49। নম্বর প্রশ্ন, 9600 টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে 4 ইস টু 3 ইস টু 1 অনুপাতে যদি ভাগ করে দেই, কে কত টাকা পাবে। তো এই টাইপের ম্যাথে আমরা প্রত্যেকটা অনুপাত যোগ করে দেব। তাহলে 4 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 7, ইকুয়াল টু 7। তাহলে আমাদের সারা কত টাকা পাবে, 1 ডিভাইডেড বাই কত, সারার অনুপাত কত ছিল 4 ছিল, তাহলে 4 ডিভাইডেড বাই 7 এর 96,000 এত অংশ, অর্থাৎ এটা আমরা গুণ করে দিই 9600 ইন্টু এত, কাটাকাটি করে যে মানটা পাবো সেটা পাবে কে, সারা। যদি 3/7 নিয়ে কাজ করি, যেটা অ্যান্সার আসবে সেটা আসবে মাইমুনা, 1/7 নিয়ে যেটা করবো সেটা পাবে কে, রাইসা। তো 14 নম্বর প্রশ্নের সমাধান, সারা, মাইমুনা ও রাইসার মধ্যে টাকার অনুপাত 4 ইস টু 3 ইস টু 1, তাহলে মোটমাট যোগ করলে আসে 8। এখানে আমরা 7 নিয়েছিলাম না, তাহলে এটা 8 হবে, ভুলে 7 নিয়ে নিছি। 4 আর 3 7 আর 1 8। তাহলে অনুপাতগুলো যদি যোগ করি, 4 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 8, তাহলে সারা পাবে কত, সারা পাবে 9600 টাকার 4 ডিভাইডেড বাই 8 অংশ, অর্থাৎ 4800 টাকা। তাহলে মাইমুনা কত পাবে, মাইমুনা পাবে 9600 টাকার 3 ডিভাইডেড বাই 8 অংশ, কাটাকাটি করলে আসে 3600 টাকা, আর আইসা পাবে 9600 টাকার 1 ডিভাইডেড বাই 8 অংশ ইকুয়াল টু 1200 টাকা। সুতরাং সারা পাবে 4800 টাকা, মাইমুনা পাবে 3600 টাকা এবং রাইসা পাবে 1200 টাকা। 15 নম্বর প্রশ্ন, 3 জন ছাত্রের মধ্যে 4200 টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ একজন ছাত্র যদি ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাহলে সে 6 অনুপাত পাবে,
সপ্তম শ্রেণীতে পড়লে 7 অনুপাত এবং অষ্টম শ্রেণীতে পড়লে 8 অনুপাত পাবে। অর্থাৎ তাহলে 6:7:8 তিনজনের ভিতরে শ্রেণী অনুযায়ী টাকা ভাগ করে দেওয়া হলো। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি 8 আর 7 15, 15 আর 6 21, তাহলে 4200 টাকার ভিতরে প্রথম ষষ্ঠ শ্রেণীতে যে পড়ে সে কত পাবে? 6/21 অংশ, সপ্তম শ্রেণীতে 7/21 অংশ, অষ্টম শ্রেণীতে 8/21 অংশ। অর্থাৎ তিনজন ছাত্রের অনুপাত কত? 6:7:8। যদি আমরা যোগ করি 21 আসে, প্রথম ছাত্র অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকা 6/21 অংশ, অর্থাৎ 1200 টাকা। কাটাকাটি করলে 1200 আসে। তারপরে দ্বিতীয় ছাত্র পাবে 4200 টাকা 7/21 অংশ। তাহলে যদি 21কে আমরা 21 ভাগ 4200 করি তাহলে অ্যান্সার আসে 200। তাহলে 200 গুণ 7 ইকুয়াল টু কত আসবে? 200 গুণ 7 ইকুয়াল টু 1400। আর 21কে আবার 4200 দ্বারা ভাগ করলে আবার আসে 200। তাহলে তৃতীয় ছাত্র অর্থাৎ অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 8 দুগুণে 1600 টাকা। তাহলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 1200 টাকা, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 1400 টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 1600 টাকা। এবার হচ্ছে 16 নম্বর প্রশ্ন। সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7 এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। এখানে সালমানের অনুপাত দেওয়া আছে 7, এখানে আবার সালমানের অনুপাত দেওয়া আছে 4। তাহলে দুইটাকে আমাদের সেম বানাতে হবে। তাহলে এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। অর্থাৎ 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। তাহলে 20:28:28 5 7 35। অর্থাৎ আমাদের অনুপাতটা এরকম আসবে 20:28:35। তারপর আমরা সমাধানটা করব। তাহলে আমাদের প্রথম কত আছে? সুলাইমান আর সালমান আছে 5:7, সালমান আর ইউসুফ আছে 4:5। তো তারপরে আমরা দুইটা সেম করব। তাহলে আমরা যদি প্রথম রাশিটাকে 4 দ্বারা গুণ করি এবং দ্বিতীয় রাশিকে যদি 7 দ্বারা গুণ করি তাহলে সে 20:28 আর 28:35। তাহলে সুলাইমান, সালমান আর ইউসুফ পাবে 20:28:35। তারপরে বলতেছে সুলাইমানের আয় হয় 120 টাকা। তাহলে ইউসুফের আয় কত? সুলাইমানের আয় হচ্ছে 120 টাকা, তাই তো? সুলাইমানের আয় 120 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? সুলাইমান, ছোট করে লিখি আমরা, তো আমরা সুলাইমানকে এসও বলি, যে সুলাইমান এসও ইস্টু সালমান এসএ ইকুয়াল টু কত দেওয়া আছে ওদের ভিতরে? 20:28, তাই তো? তাহলে সুলাইমান কত পাবে? 20 পাবে, 120 টাকা পাবে, ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু 20:28। তো এইভাবে করলে সমাধানটা করা যায়। অথবা আমরা সরাসরিও করতে পারি যে সুলাইমানের আয় হচ্ছে 20 অংশ, অর্থাৎ 120 টাকা। টোটাল কত? 20 অংশ বা 120 টাকা। তাহলে আমরা যদি ভাগ করি, অর্থাৎ 1 অংশ সমান কত আসবে? 1 অংশ সমান আসবে 6 টাকা। তাহলে ইউসুফের কত অংশ ছিল? ইউসুফের ছিল 35 অংশ। তাহলে ইউসুফের আয় 35 × 6 ইকুয়াল টু 210 টাকা। তাহলে আমাদের এই অধ্যায়ের 2.1 অনুশীলনীর 16 পর্যন্ত, অর্থাৎ অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী কাজ শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।